বাবা গো বাবা, এভাবে রোজ রোজ মাংস খেতে আমার আর ভালো লাগছে না। মুখটা একদম তেতো হয়ে গেছে। এভাবে একই স্বাদ কি আর ভালো লাগে? না, এবার আমার অন্য কিছু খেতে হবে। এভাবে পাজি শিয়াল ভাবতে থাকে আর হাসতে থাকে। পাজি শিয়াল ভাবতে থাকে যে কি করে সে অন্য কিছু খাবে। এরপর পাজি শিয়াল গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। না, কি খাবো কি খাবো, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওটা কি? ওটা তো একটা জলাশয় মনে হচ্ছে। ওরে বাবা, মাছও লাফালাফি করছে দেখছি। এরপর পাজি শিয়াল জলাশয়ের কাছে যায়। আরে আরে, ছোট ছোট মাছ দেখছি খেলা করছে। আহা, আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। না, যে করেই হোক আমার মাছগুলো খেতেই হবে। আর গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আরে আরে, এই মাছগুলো আমি কিভাবে ধরবো? আমি তো সাঁতারও পারি না। কি করে ধরি কি করে ধরি? পেয়েছি, কুমিরকে ডেকে দেখি তো। এরপর পাজি শিয়াল জোরে জোরে কুমিরকে ডাকতে থাকে। আর শিয়ালের ডাক শুনে কুমির পানি থেকে ভেসে ওঠে। কি হয়েছে কি, এভাবে তুমি চিৎকার কেন করছো? বলি কি, আমাকে কটা মাছ ধরে দাও তো। মাছগুলোকে লাফালাফি করতে দেখে আমার যে ভীষণ খেতে ইচ্ছে করছে। ই, আমি কি পাগল হয়েছি নাকি বলো তো? তোমার মতো দুষ্টু শিয়ালকে সাহায্য করব আমি? অনেক অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। কিছুদিন আগে তো আমার মেয়েকে প্রায় খেয়েই ফেলতে ধরেছিলে তুমি। তোমার মতো শিয়ালকে আমার খুব ভালো করে চেনা আছে। আরে শোনো শোনো, আমি কোনো ক্ষতি করতে আসিনি আজকে। শুধু কয়েকটা মাছ দিলেই হবে। শিয়াল এত করে বলার পরেও কুমির কিছুতেই বিশ্বাস করে না। কুমির শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর শিয়াল রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে আসে। আর আবারও রাস্তা দিয়ে হাঁটতে থাকে। না, এই কুমির তো আমার কোনো কথাই শুনছে না। এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। এরপর শিয়াল ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি মৌমাছির চাক দেখতে পায়। এই তো পেয়ে গেছি। এবার আমি মৌমাছির চাক থেকে মধু চুরি করে খাবো। মিষ্টি রসালো মধু, যে করে হোক আমাকে খেতেই হবে। এরপর পাজি শিয়াল মৌমাছির বাসার চারদিকে ঘুরতে থাকে আর ভাবতে থাকে। আরে ধুর, এই বাধা তো অনেক উঁচুতে। আমি তো কিছুতেই পাবো না। তাই আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি? পেয়েছি বুদ্ধি। আগে আমাকে এদের বিশ্বাস অর্জন করতে হবে। শিয়ালকে এভাবে ঘুরতে দেখে মৌমাছি বলে ওঠে, আরে আরে শিয়াল দাদা, এইভাবে বাসার চারদিকে ঘুরছো যে, কিছু কি বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের চাক দেখে ভাবলাম তোমাদের একটু উপকার করি। শোনো, এবারে পশ্চিমে অনেকগুলো ফুল গাছ আছে। তোমরা চাইলেই মধু সংগ্রহ করতে পারো। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমরাও কয়েকদিন থেকে মধুর জন্য ফুল খুঁজছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল দাদা। এরপর মৌমাছি রোজ রোজ শিয়ালের কথা মতো ফুল সংগ্রহ করে নিয়ে আসে। আর দিন দিন শিয়াল ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আরে মৌমাছি, শোনো কি বলি তোমায়। তোমাদের বাসা তো অনেক উঁচুতে, আর সামনে তো বৈশাখ মাস। আরে আরে, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তাহলে তাহলে এবার কি হবে? শোনো, আমার গুহার সামনে একটি ছোট্ট গাছ আছে, অনেক নিচুতে। তোমরা চাইলে আমার গুহার সামনে বাসা বাঁধতে পারো। শিয়ালের কথায় মৌমাছি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর শিয়ালের গুহার সামনে মৌমাছি তাদের বাসা বানিয়ে থাকে। এই তো আর মাত্র কটা দিন, শুধু সময়ের অপেক্ষা। এরপর আমি মজা করে এই মধুগুলো খাবো। বোকা মৌমাছি, তোরা চিন্তাও করতে পারবি না আমি তোদের কিভাবে বোকা বানাবো। এভাবেই পাজি শিয়াল ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন, শিয়াল দাদা, আরে ও শিয়াল দাদা, তুমি তো আজ গুহায় আছো তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো, কোনো কিছু করতে হবে? আসলে আমরা সবাই মিলে একটু মধু সংগ্রহ করতে যাব। তুমি যদি একটু পাহারা দিতে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। এরপর মৌমাছিরা চলে গেলে শিয়াল অনেক জোরে জোরে হাসতে থাকে। এই দিনটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম।
আজ মজা করে আমি মধুগুলো খেয়ে নিব। এরপর শিয়াল সুযোগ বুঝে মধুর চাকটি তার নিজের গুহায় নিয়ে যায় আর মজা করে মধুগুলো খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। শিয়ালের ঘুম ভেঙে যায় মৌমাছিদের চিৎকার চেঁচামেচিতে। এ কি কি আমার চাক আমার চাক কোথায় গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? কে চুরি করলো এভাবে? শিয়াল দাদা, ও শিয়াল দাদা। আরে আরে মৌমাছি দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? আরে এ কি, তোমার চাক কোথায়? আমি একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। দেখো না শিয়াল দাদা, আমার তিলে তিলে করা কষ্টের ফল কে যেন চুরি করে নিয়ে গেছে। সৃষ্টিকর্তা কোনোদিনও তাকে ক্ষমা করবে না, তুমি দেখো। মৌমাছি এভাবেই কাঁদতে থাকে আর পাজে শিয়াল তাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন শিয়াল যখন গুহায় ছিল না, এমন সময় মৌমাছি শিয়ালের গুহায় যায়। এ কি, এখানে এত মধু পড়ে আছে কেন? তার মানে এই পাঁচি শিয়ালে কিনা আমার চাক চুরি করে খেয়েছে। না, আজ সব মৌমাছি মিলে ওকে উচিত শিক্ষা দেব আমরা। মৌমাছি যখন এসব কথা বলছিল, এমন সময় শিয়াল তার গুহায় প্রবেশ করে। আরে মৌমাছি, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, এখানে না আসলে তো তোকে ধরতেই পেতাম না। কই রে তোরা? আয় আয় সবাই, আজ একে উচিত শিক্ষা দেব আমরা। এরপর সব মৌমাছি মিলে শিয়ালকে কামড়াতে থাকে আর শিয়ালকে কামড়িয়ে শিয়ালের শরীর একদম লাল করে ফুলিয়ে দেয়। আর পাজি শিয়াল ব্যথায় কাতরাতে থাকে। এরপর সব মৌমাছি অন্য জায়গায় গিয়ে বাসা বানায় আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসতিতি, আরে ও হাসতিতি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁস দিদি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁস সেই ডিমটা নিজের মুখে তুলে নেয়
আর গুহায় গিয়ে ডিমটাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানার দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাব বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ে, আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে, এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো এগুলো কার রক্ত? আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়। মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকেও কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কেউ এমন ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ। কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? একে কি, আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। এ আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে।
আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতেই হবে।